আগামী 20শে জানুয়ারি সোমবার, মাঝে আর মাত্র 6 দিন। ক্রমশ ইউনূসের বাড়ছে ভয় দিন দিন। তার কারণ 15ই জানুয়ারির ঘোষিত খিলাফত এবার ঘুরপথে। সাধারণ নির্বাচনের পরিবর্তে ইসলামিক নির্বাচনের ডাক। জিরো আওয়ারে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিক। আজ বোঝার চেষ্টা করব ইসলামিক সেনাবাহিনী গঠনের পথে কি এবার মিনি লাদেনরা? বাংলাদেশ সেনার গোপন নির্দেশ সিএনএর হাতে। মার্কিন নিষেধাজ্ঞার আগেই দেশ ছাড়বেন ইউনূস। 15ই জানুয়ারির ঘোষিত খিলাফত এবার কি ঘুরপথে? সাধারণ নির্বাচনের পরিবর্তে বাংলাদেশে ইসলামিক নির্বাচনের ডাক দেওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে জোরালো ক্রমশ। তার কারণ ইসলামিক সেনাবাহিনী গঠনের পথে মিনি লাদেনরা অন্তর্বর্তী সরকারের আমলে একের পর এক ষড়যন্ত্র, বিভ্রান্তি, কৌশল। আর এবার ইসলামিক সেনা গঠনের পরিকল্পনা, চক্রান্ত, বাংলাদেশ সেনার গোপন নির্দেশ সিএনএর হাতে। আর জিরো আওয়ারে এটাই বোঝার চেষ্টা করব। সরাসরি নিউজরুম থেকে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, সীমান্তের অবস্থা থেকে শুরু করে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ স্থাপনের চেষ্টা, সামরিক ক্ষেত্রে শক্তি বাড়ানোর কৌশল, সব মিলিয়ে প্রতি মুহূর্তে নজর রাখছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। রয়েছেন সরাসরি। সত্যজিৎ, 20শে জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ, মাঝে আর মাত্র 6 দিন। আর ইউনূসের ক্রমশ বাড়ছে ভয় দিন দিন। দেখো, ইউনূসের ভয় তো বাড়ছেই। তার কারণ তুমি দেখবে যে যমুনা ভবনে যে ছবি আমরা স্ক্রিনে দেখাবো, অস্থায়ী তার অফিস, তার সেখানকার বাংলাদেশের আস্তানা যমুনা ভবনে রয়েছে। এবং তিনি যমুনা ভবনে যে তথ্য আমাদের কাছে আসছে, তিনি নির্দিষ্টভাবে সেখানে প্রত্যেক মুহূর্তে একটা উদ্বেগের মধ্যে রয়েছেন। প্রথমে যে আমাদের উদ্বেগের কারণ একটা বড় অংশ মনে করছে যে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের যে উপদেষ্টা সরকার বা তদারকি সরকার, তাদের ইতিমধ্যেই ক্লিনিক্যাল ডেথ হয়ে গেছে। শুধুমাত্র বাইডেন প্রশাসনের যে লাইফ সাপোর্টে এই মুহূর্তে ইউনূস সরকার জীবিত রয়েছে। এটা একটা আন্তর্জাতিক মহলের বড় অংশের মতামত। এবং 4 ডিসেম্বর যেভাবে ইউনূস হুঙ্কার দিয়েছিলেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, আজকে তিনি বাংলাদেশের ভাষায় একদম মেছো বাঘে পরিণত হয়েছেন, এটা অনেকে বলছেন। এবং কি কারণগুলো তোমাকে একে একে উল্লেখ করব। যে মোহাম্মদ ইউনূসের কাছে কিছু গোপন তথ্য আগে থেকেই এসছে, কারণ তিনি একটি রাষ্ট্রের এই মুহূর্তে পরিচালনার ক্ষমতায় রয়েছেন এবং রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে তিনি তথ্য পাচ্ছেন। কি পাচ্ছেন? তথ্যগুলো আগে দেখিয়ে দিই। যে নির্দিষ্ট বিষয় আসছে যে 20 জানুয়ারি যখন ডোনাল্ড ট্রাম্প তিনি শপথ গ্রহণ করবেন, 20 জানুয়ারি সকাল 11টা 1 মিনিটে, উল্লেখ করে দিচ্ছি, 20 জানুয়ারি সকাল 11টা 1 মিনিটে ভারতীয় সময়ে ন্যাশনাল সিকিউরিটির কাউন্সিল, আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অধীনে সমস্ত যারা গোয়েন্দা প্রধান বা আধিকারিক বাইডেনের সময়, সবাইকে একে একে পদত্যাগ করতে হবে। নির্দিষ্টভাবে এই নির্দেশ এসে গেছে। সেই তথ্য ইউনূস সাহেব পদ্মার পাড়ে বসে খবর পেয়েও গেছেন। এবং এ বিষয়ে আমরা বলবো ডেরেক ইভেন্স, তিনি হোয়াইট হাউসের প্রাক্তন কর্তা, তিনি একটি টুইট করেছেন, তিনি একটি নির্দিষ্টভাবে এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন। সেই ছবি দিয়ে, সেই তথ্য দিয়ে তাও দর্শকদের আমরা দেখাবো যে ডেরেক ইভেন্সকে, তিনি হোয়াইট হাউসের প্রাক্তন কর্তা, ট্রাম্পের জামানায় ট্রাম্প ঘনিষ্ঠ, তিনি লিখছেন যে ভারতীয় সময় সকাল 11টা 1 মিনিটে সমস্ত গোয়েন্দা প্রধানদের সরে যেতে হবে, আধিকারিকদের সরতে হবে। এবং একই সঙ্গে তোমাকে বলবো যে মোহাম্মদ ইউনূস এখন যে কোনো উপায় তিনি বাংলাদেশ ছাড়তে চাইছেন। বাংলাদেশের দর্শকরা শুনে রাখুন, আপনাদের মাথার উপর যিনি বসে আছেন, এই তদারকি সরকারের যিনি প্রধান, সেই মোহাম্মদ ইউনূস এখন দেশ ছাড়তে চাইছেন। এ বিষয়ে তার ইউরোপে এবং আমেরিকায় যে ম্যানেজাররা আছে, তারা ইতিমধ্যেই নির্দিষ্টভাবে একাধিক মিটিং করেছে, ডেমোক্র্যাটদের সঙ্গে মিটিং হয়েছে এবং ওয়াশিংটনে যে ক্যাপিটাল হিল রয়েছে সেখানেই বৈঠক হয়েছে। এবং ইউনূসের ম্যানেজাররা যারা করছেন, তারা ইউরোপ এবং আমেরিকায় দিল্লি ঘনিষ্ঠ যারা শিল্পপতি বা প্রবাসী ব্যবসায়ী আছেন বা শিল্পপতি আছেন, তাদের সঙ্গে বিভিন্নভাবে তারা চ্যানেল করছেন বা তাদের সঙ্গে একটা কমিউনিকেশন গড়ে তোলার চেষ্টা করছেন বলে আমরা জানতে পারছি। এবং এই অবস্থায় কেন ঘটনাটা ঘটেছে, তার কারণ মোহাম্মদ ইউনূস যে মৌলবাদী তাসটা খেলেছিলেন, যে মৌলবাদী তাসের আড়ালে তিনি এই দেশটাকে অর্থাৎ বাংলাদেশটাকে তিনি নানাভাবে ব্যবসায়িকভাবে তিনি লুট করবেন। কারণ তার যে ডিপ স্টেটের অন্যতম সহযোগী জর্জ সরোস, তার সঙ্গে তিনি বৈঠক করেছেন। এই সরোস চেয়েছিলেন বাংলাদেশের প্রচুর পরিমাণে যে তেলের বা গ্যাসের যে অংশগুলো সেখানে বিজনেস করতে। এবং এই জায়গা থেকে ইউনূস যখন বুঝতে পেরেছেন যে ট্রাম্প ক্ষমতায় এসে গেছেন এবং তার উপদেষ্টা মণ্ডলীর
বেশ কয়েকজন, অন্তত কমপক্ষে 8 জন তারা এই নিষেধাজ্ঞার আওতায় আসতে চলেছেন। সেই মুহূর্তে ইউনূস হয় কানাডা অথবা ফ্রান্সের টিকিট কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু এই আসতে গেলে তার প্রয়োজন বাইডেনের সাপোর্ট। এক্ষেত্রে একটা ছোট্ট টুইস্ট আছে অভিক, সেটা হলো বাইডেনও বুঝে গেছে যে ট্রাম্প তাকে যাত্রায় ছাড়বে না তার প্রশাসনের আধিকারিকদের, যে কারণে বাইডেন এই নিষেধাজ্ঞা আনতে পারে তার নিজের স্বার্থে ইউনূসের এই উপদেষ্টাদের বিরুদ্ধে। আমরা বলে দেবো কারা কারা, আমরা ছবি দেখাবো যে ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর কারা কারা এই ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আওতায় আসতে পারেন, সেই ছবি আমরা দেখাবো। আমরা বলছি নির্দিষ্টভাবে মিলিয়ে নেবেন সময়ের সঙ্গে সঙ্গে যে ইউনূস জামানায় নির্দিষ্টভাবে মাহফুজ আলম, যাকে বলা হচ্ছে রোহিঙ্গা মাহফুজ বা মিনি লাদেন, এই মাহফুজ আলমের বিরুদ্ধে নির্দিষ্টভাবে আসতে পারে নিষেধাজ্ঞা। এবং একই সঙ্গে আসিফ নজরুল, এই আসিফ নজরুল যিনি এই মুহূর্তে সেখানকার উপদেষ্টাতে রয়েছেন, একই সঙ্গে সৈয়দ রিজওয়ানা হোসেনের বিরুদ্ধে আসতে পারে এই ধরনের নিষেধাজ্ঞা বলে আমরা জানতে পারছি। আদিলুর রহমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসতে পারে বলে মার্কিন প্রশাসন সূত্রে খবর এসে পৌঁছচ্ছে। একই সঙ্গে প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আসতে পারে। একই সঙ্গে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসতে পারে। নাহিদ ইসলাম এবং শফিকুল আলম, এই 8 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা হতে পারে, এই তথ্য ইউনূস জেনে ফেলেছেন, যে কারণে ইউনূস বুঝতে পারছেন যে তার সময়সীমা ক্রমশ শেষের দিকে। সেই কারণে তিনি তড়িঘড়ি দেশ ছাড়তে চলেছেন বলে বিভিন্ন সূত্রে খবর আসছে। এক্ষেত্রে আমি এখান থেকে বোঝার চেষ্টা করি যে মার্কিন নির্বাচন, তার ফলাফল ঘোষণা, ডোনাল্ড ট্রাম্প আবারও নির্বাচিত প্রেসিডেন্ট হতে চলেছেন 2016 থেকে 20 পর, আবার 2024-এ জেতার পর 25-এ শপথ নেবেন। কিন্তু ইউনূস 5 মাস আগে, অগস্টের পর থেকে ধারাবাহিকভাবে আজ 2025-এর জানুয়ারি, 5 মাস পেরিয়েছে। একেবারে বাংলায় যাকে বলা হয় কাউর পৌষ মাস কাউর সর্বনাশ। ইউনূস কবে থেকে এই সিদ্ধান্ত? এর আগে তার কারণ বিভিন্ন দেশের সঙ্গে সামরিক চুক্তি, অস্ত্র কেনা থেকে শুরু করে চীন, তুরস্ক, বিভিন্নভাবে নানা পরিকল্পনা করে অন্যান্য দেশকে হুমকি, তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টার। ইউনূস বুঝতে পারলেন কবে যে আর সম্ভব নয়? দেখো, নির্দিষ্টভাবে এই তথ্যটা পরিষ্কার হয়ে গেছে যে মুহূর্তে ট্রাম্প দুদিন আগেই তিনি পোস্ট করেছেন যে মৌলবাদীদের বিরুদ্ধে তার ভূমিকা কী হতে চলেছে, এবং ভারত এবং আমেরিকার এখানে অবস্থান একই। ফলে যখন দুটো দেশের একই লাইনে তাদের নির্দিষ্ট সিদ্ধান্ত হতে চলেছে, সেক্ষেত্রে ইউনূসের যে গোয়েন্দা বাহিনী আছে তারা ইতিমধ্যে ইউনূসকে খবর দিয়েছে যে আপনার দিন প্রায় সমাগত। তাহলে কি সত্যিই, আমি এখান থেকে একটু বোঝার চেষ্টা করবো সাধারণ দর্শকদের জন্য, তাহলে কি ডোনাল্ড ট্রাম্প জেতার পরও, যেহেতু নির্বাচনের আগে দীপাবলির সময় বলেছিলেন যে হিন্দুদের উপর নির্যাতন আমি থাকলে হতো না, ডোনাল্ড ট্রাম্প জেতার পর ইউনূস শুভেচ্ছা বার্তা পাঠানোর পর অপেক্ষা করছিলেন যে তার অবস্থান কি হতে পারে, তিনি কি একটু রমণীয় হতে পারেন কিনা, তারপর যখন বুঝছেন যে না, হওয়ার কোনো সম্ভাবনা নেই, তখনই এই সিদ্ধান্ত? না, একদমই তাই। মোহাম্মদ ইউনূস তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন, কিন্তু ট্রাম্প কেন, ট্রাম্পের যারা টিম তারাও তাকে শুভেচ্ছা বার্তা দেননি। এবং তোমাকে বলবো যে এই যে গোয়েন্দাদের সরিয়ে দেওয়া হচ্ছে ট্রাম্পের তরফে বাইডেনের জামানায়, সেই জায়গায় তোমাকে বলবো ক্যাশ প্যাটেল আসবেন, তুলসী গাবার্ডদের যে উপস্থিতি থাকবে, ফলে ভারতীয় বংশোদ্ভূতদের একটা বিপুল সমাগম সেখানে থাকবে। এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অভ্যন্তরে যে ঘটনা এই মুহূর্তে ঘটছে, তোমাকে বলে রাখবো যে বাংলাদেশে এই মুহূর্তে ওয়াকারুজ্জামান, আমরা ছবিতে দেখিয়ে দেবো, একেবারে কোণঠাসা। ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে তাকে কোণঠাসা করে নির্দিষ্টভাবে স্বাধীনতার বাংলাদেশের 1971 সালের পরে 53 বছর পর বাংলাদেশের সেনাবাহিনীর যে নির্দেশ আমাদের কাছে আসছে, এই গোপন নির্দেশনামা এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে। এবং টেকনিক্যাল কারণে এটা এই নির্দেশনামার বা বাংলাদেশ সেনাবাহিনীর এই নির্দেশনামার মানে নির্দিষ্ট তথ্য আমরা এর মেমো নাম্বার বা অন্যান্য নাম্বার আমরা দেখাবো না, কারণ সেক্ষেত্রে অনেকগুলো টেকনিক্যাল প্রবলেম আছে। এই নির্দেশনামায় ওয়াকারুজ্জামান পুরোপুরি কোণঠাসা, তিনি কার্যত দর্শক হয়ে বসে আছেন। এবং একই সঙ্গে তোমাকে বলবো যে এই নির্দেশনামায় যারা একেবারে মৌলবাদী ঘনিষ্ঠ তাদের মাধ্যমে, অর্থাৎ মাহফুজ আলম, সৈয়দ রিজওয়ানা হোসেন, এদের মাধ্যমে সেনাবাহিনীদের নির্দেশনামা তৈরি করা হয়েছে, দেওয়া হয়েছে। 26শে পৌষ এই নির্দেশনামা এসছে, তোমাকে বলবো 9ই জানুয়ারি 2012, অর্থাৎ কারো পৌষ মাস কারো সর্বনাশ। কি বলা হয়েছে? সেনা সদস্যদের দাঁড়িয়ে রাখা, আমরা নির্দিষ্টভাবে টেকনিক্যাল কারণে এই মুহূর্তে এই শটটি দেখানোর চেষ্টা করব, অর্থাৎ নির্দিষ্টভাবে টেকনিক্যাল গ্রাউন্ড থেকে আমরা এই সেনাবাহিনীর নির্দেশনামাটিকে না দেখানোর চেষ্টা করব। আবারও বলছি, সেই ছবি আমাদের হাতে, সেই তথ্য আমাদের হাতে। এবং সেখানে বলা হচ্ছে যে তুমি জানো যে সারা বিশ্বে সেনাবাহিনীর একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে,
বিশ্বের সমস্ত প্রফেশনাল সেনাবাহিনীর জওয়ানদের একই রকম লাগবে তোমার, অর্থাৎ গান সাথে। কিন্তু যখনই সেনাবাহিনীর এত বড়, অর্থাৎ তার কোমর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, তার মাথায় একটা টুপি থাকবে অন্য ধরনের, তখন মনে হবে এরা সেনাবাহিনী নয়, এরা মৌলবাদী ফোর্স। এবং সেটাই করা হচ্ছে। এই নির্দেশে বলা হচ্ছে যে সেনাবাহিনীর তরফে প্রত্যেক সেনা জওয়ান তারা দাঁড়িয়ে রাখতে পারবেন কোমর পর্যন্ত, এবং বলা হচ্ছে এই বিষয়ে তাদের একটু জানিয়ে দিলেই হবে। এবং কাকে আগে জানাবেন? তারা জানাবেন ইউনিট, সংস্থা অধিনায়ক, ব্রিগেড কমান্ডার, সেন্টার কমান্ড্যান্ট, স্টেশন কমান্ডার, সমমানের কমান্ডার, জিওসি, এরিয়া কমান্ডার, সমমানের কমান্ডারকে অবগত করার জন্য জানানো হচ্ছে। যে প্রশ্ন আসবে, বিশ্বে যখন সেনাবাহিনীর পেশাদারিত্ব নিয়ে প্রত্যেকে অবগত আছে, তাদেরকে আরও পেশাদার করে তোলার চেষ্টা করা হচ্ছে, তখন বাংলাদেশ মৌলবাদের পথে হাঁটছে। এবং হিজবুত তাহরি জঙ্গি নেতা বিন লাদেন এই মাহফুজ আলমের নেতৃত্বে এই সিদ্ধান্ত বলে আমরা জানতে পারছি। এবং এক্ষেত্রে যেটা প্ল্যানিং করা হয়েছে, আমরা জানিয়ে রাখবো যে ওয়াকারুজ্জামানকে সরিয়ে 20 জানুয়ারির মধ্যেই সেখানে প্রাক্তন ব্রিগেডিয়ার, প্রাক্তন জেনারেল ইকবাল করিম ভুঁইয়াকে তারা নিয়ে আসতে চাইছেন। নিয়ে এসে তার হাতেই এই মৌলবাদী প্রধান এই সেনাবাহিনীকে তারা রাখতে চাইছেন, যে সেনাবাহিনী যে কোনো মুহূর্তে আক্রমণ বা যে কোনো মৌলবাদী আক্রমণে যেতে প্রস্তুত থাকবে। একেবারে সত্যি এই চাওয়ার জায়গা থেকে বিএনপি বা অন্যান্য বিভিন্ন সংগঠন যারা এই অন্তর্বর্তী সরকার গঠনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথ দিয়েছিল এবং এই সরকারে ইউনূসের নেতৃত্বে সরকারের ক্ষেত্রে সমর্থন ছিল, তারা কি সবাই এটা মেনে নিচ্ছে? বোঝার চেষ্টা করবো। একই সঙ্গে সত্যজিৎ আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন। সত্যজিৎ। রাজাগোপাল, আমি আপনাকে ছোট্ট একটা তথ্য দিয়ে এগোবো। সেটা হলো যে একটা প্রাইভেট গ্রুপ যেটা হিজবুত তাহরির গ্রুপ, সেই প্রাইভেট গ্রুপে আপনি মনে করতে পারবেন যে মাহফুজ আলম বা তারা বলেছিলেন যে 15 জানুয়ারি তারা খিলাফত প্রতিষ্ঠা করবেন, ইসলামিক এমিরেটস প্রতিষ্ঠা করবেন বাংলাদেশে। মার্কিন চাপে পিছু উঠেছেন সরাসরি, কিন্তু তাদের হিজবুত তাহরির যে প্রাইভেট গ্রুপ, সেই প্রাইভেট গ্রুপে ইসলামিক কায়দায় তারা নির্বাচনের দাবি করেছেন। কি বলেছেন? প্রেস বিজ্ঞপ্তি একটা নির্দিষ্ট পদ্ধতিতে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের শাসকের চেহারা পরিবর্তন করে, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন করে না। একমাত্র ইসলামী ব্যবস্থার মাধ্যমে বা অধীনে নির্বাচন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে তারা বিস্তারিত লিখেছে। এই প্রাইভেট গ্রুপের, অর্থাৎ হিজবুত তাহরির প্রাইভেট গ্রুপের যে এক্সক্লুসিভ ইনফরমেশন এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে, একই সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর যে গোপন নির্দেশ যে আজানুলম্বিত বা একদম কোমর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখতে পারবেন, কোথাও কি এটা মৌলবাদের আস্ফালন এবং ফ্র্যাঙ্কেনস্টাইনের হাত সেটা আরও বড় হয়ে গেছে বুঝতে পেরেই কি ইউনূস তিনি দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্তের পথে, অর্থাৎ উসখুস করছেন যমুনা ভবন থেকে বসে? রাজা বলবো। হ্যাঁ, দেখুন, যেটা বোঝা যাচ্ছে যে একটা মৌলবাদী মোড়কে বাংলাদেশের শাসন ব্যবস্থাকে রাখা হচ্ছে, সেখানে মিলিটারিও বাদ যাচ্ছে না। তো যেটা আপনারা বলছেন তাতে তো এটাই পরিষ্কার যে যারা সরকারকে ভেতর থেকে এবং বাইরে থেকে সমর্থন করছে, তাদের লক্ষ্য হচ্ছে যে একটা ইসলামী শাসন কায়েম করে। এটা তো পরিষ্কার লক্ষ্য আমরা জেনেছি, বুঝেছি। এখন যে সমস্ত তারা প্রেস বিজ্ঞপ্তিতে জানাচ্ছে, সেগুলো কতগুলো রিচুয়াল মুসলমান সমাজে ফলো করা হয়, সেটা মুসলিম ধর্মগ্রন্থে স্বীকৃত আছে আমার জানা নেই। যাই হোক, সেগুলো তারা মনে করছে সাধারণ মানুষের কাছে পৌঁছতে গেলে এই ধরনের ব্যবস্থা রাখতে হবে, দাঁড়িয়ে রাখার যে কথা বলছেন। এবং ইসলামিক নির্বাচন, সেটা আমার ঠিক বোঝা যাচ্ছে না। নির্বাচন তো একটাই হয়, নির্বাচন ইসলামিক বা হিন্দু এরকম কোনো নির্বাচন হয় কিনা আমার জানা নেই। তো হতে পারে যে ইসলামিক দল ছাড়া আর কেউ সেখানে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে বিএনপির অনেক নেতা আছেন যারা হিন্দু বা অন্য ধর্ম সম্প্রদায়ের। হ্যাঁ, এবং বিএনপির ঢাকা জেলা সম্পাদক হচ্ছে নিপুণ রায়চৌধুরী, একজন নামকরা অ্যাডভোকেট, খুবই বলিষ্ঠ নেত্রী। এখন তারা কি এটাকে মেনে নেবে? আমার মনে হয় না যে ধরনের কথাবার্তা তারা বলছে সেটা সব দলের কাছে গ্রহণযোগ্য হবে কিনা। তো ইসলামিক নির্বাচন বলে তো পৃথিবীতে কোনো কনসেপ্ট নেই। ইসলামিক ব্যাংক আছে যারা সুদ দেয় না, ইসলামিক ব্যাংকে গঠিত, বাংলাদেশেও ছিল। যাই হোক, তো গ্রামীণ ব্যাংক, সেও তো ইসলামিক ব্যাংকের হতে চেয়েছিল, কিন্তু সুদের কারবারে জড়িয়ে পড়ে নানান ইউনূস, আমরা দেখলাম সুদ ইউনূস হয়ে গেছে। যাই হোক, সে বিতর্কে ঢুকছি না, কিন্তু প্রকল্প যেটা আপনি বলছেন সেটা পরিষ্কার যে তারা চাইছে এক মৌলবাদী শাসন। এখন মৌলবাদী শাসন মানেটা কি সেটা
তারা কেউই জানে না, তাই কেউ একজন এইটা বলছে, কেউ একজন ওটা বলছে। এখন আসল কথা হচ্ছে যে ইসলামিক নির্বাচন মানে নির্বাচন কিছু থাকবে না, যাকে তারা মনে করবে তাকেই তারা বসাবে। বোধ হচ্ছে এটাই একটা কনসেপ্ট, কেননা এগুলো তো আমরা আগে কোথাও দেখিনি বা শুনিনি। তো যাই হোক, যেটা দেখা যাক। ট্রাম্পের তো অভিষেক বা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনাকে বলে দেবো, সেটা হচ্ছে গিয়ে যে তথ্য আসছে যে যখন ট্রাম্প শপথ নেবেন 20 জানুয়ারি, সেই সময় অর্থাৎ ওই দিনই সকাল 11:01 ভারতীয় সময় ন্যাশনাল কাউন্সিলের অধীনে অর্থাৎ তাদের যে গোয়েন্দা আধিকারিক, গোয়েন্দা প্রধান যারা বাইডেনের সময় ছিলেন, প্রত্যেককে পদত্যাগ করতে হবে এবং সেখানে ট্রাম্প ঘনিষ্ঠরাই তারা আসবেন। এ বিষয়ে নির্দিষ্টভাবে ডেরেক ইভেন্স, যিনি প্রাক্তন হোয়াইট হাউসের কর্মকর্তা, ট্রাম্প ঘনিষ্ঠ, তিনি টুইটও করেছেন বা এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন, সেই ছবি আমরা দেখাচ্ছি। এবং কোথাও কি মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় এসেই একেবারে তার সুলভ ভঙ্গিতে একে একে গোয়েন্দা প্রধানদের, প্রাক্তনদের সরিয়ে নিজের মতো করে পুরো ব্যবস্থাটাকে তিনি শুরু করতে চাইছেন, এবং সেটা কোথাও মোহাম্মদ ইউনুসদের ক্ষেত্রে বা বাইডেনদের ক্ষেত্রে ক্রমশ শিরোপীড়ার কারণ হতে পারে। হ্যাঁ, নিঃসন্দেহে। দেখুন, মানে ট্রাম্প খেয়াল রাখতে হবে যে জানে এই 4 বছর মানে আমেরিকার সংবিধান অনুযায়ী 2টোর বেশি ট্রাম্প কেউ পায় না প্রেসিডেন্ট পদে। এই 4 বছর উনি মানে যেগুলো আগের টার্মে করতে পারেননি এগুলো করবেনই, এবং উনি ডিপ স্টেটের উনি একজন ভিকটিম, সেটা আমরা সবাই জানি। যে এবং এই ডিপ স্টেটকে কী করে থেকে আমেরিকা প্রশাসন থেকে মুক্তি দেওয়া যায় তার জন্য যে কাশ পাত্রলকে নিয়েছেন, আমরা দেখেছি যে ইলন মাস্কের মতন ব্যক্তিত্বকে রেখেছেন। মানে আমেরিকার একটা বিরাট পরিবর্তন উনি আনতে চাইছেন, যেখানে জর্জ সোরোসের মতন ব্যক্তিরা যেভাবে ডিপ স্টেটের মাধ্যমে আমেরিকার প্রশাসন এবং নির্বাচিত সরকার বিভিন্ন দেশে ফেলে দেওয়ার প্রচেষ্টা করেছে, তাকে উনি আটকাবেন। এই নির্বাচিত সরকার যে সমস্ত ফেলে দেওয়া হয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম, পাকিস্তানও থাকতে পারে, বাংলাদেশ অন্যতম। সুতরাং বাংলাদেশকে মানে ট্রাম্প এসেই আমার ধারণা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভূমিকা নেবে। যতই পালাবার চেষ্টা করুন, হ্যাঁ, পৃথিবীর বাইরে তো পালানো যাবে না। আর আমেরিকা এমনই একটা দেশ। ঠিক বলছেন। একটা বিষয় আপনাকে রাজাগর্ব বলবো, সেটা চলে গিয়ে যে তথ্য আরও একটু আসছে, সেটা হলো যে ইউনুস তার যে ভাবমূর্তিগত অর্থাৎ মৌলবাদের সঙ্গে বা মৌলবাদের হাতে তিনি তামাক খেয়েছেন, এবং সেই তথ্য সারা বিশ্ব জেনেছে, এবং তার যে এর আগে যে কর্পোরেট ভাবমূর্তি ছিল অনেকটাই নষ্ট হয়েছে বা সেখানে কালির ছিটে লেগেছে, যে কারণে ইউনুসের ম্যানেজাররা যে তথ্য আমাদের কাছে আসছে যে সোশ্যাল সাইটের, বর্তমানে অনেকগুলো সোশ্যাল সাইট রয়েছে, তাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার ম্যানেজাররা বৈঠক করেছেন। এবং আপনাকে বলে রাখবো যে তথ্য আসছে যে লক্ষ লক্ষ ডলার বাজেট তিনি খরচ করছেন। ব্রিটেনের একাধিক কাগজে ইউনুসকে লিডার অফ বাংলাদেশ বলা হচ্ছে। এই ভাবমূর্তির যে মানে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা ইউনুস শুরু করেছেন, কিন্তু তিনি বুঝে গেছেন যে তাকে পালাতে হবে ফ্রান্সে বা কানাডায়। এখানে যে বিষয়টি আসছে যে 2007 সালে মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে দারিদ্রতা হবে জাদুঘরের বিষয়, কিন্তু এখন যদি কেউ সার্চ করে সার্চ ইঞ্জিনে গিয়ে এই তথ্য পাবে না। বলা হচ্ছে যে ইউনুস কার্যত যে মানে এক ধরনের যে মানে সোশ্যাল সাইটে শ্যাডো করা, সেই শ্যাডো পদ্ধতির মধ্যে তিনি প্রবেশ করার চেষ্টা করছেন, অর্থাৎ তার যতগুলো মানে লুফলস আছে সেগুলোকে ঢাকার চেষ্টা করছেন এই সোশ্যাল সাইটের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের মাধ্যমে। সেইটা কী ধরনের গেম প্ল্যানিং হতে পারে বলে আপনি মনে করেন? একেবারে সত্যই রাজাগোপাল বাবু আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, এবং এই পরিস্থিতিতে মাঝে 20 জানুয়ারি আর কয়েকটা দিন, 6টা দিনের অপেক্ষা, কিন্তু ক্রমশ পরিস্থিতির পরিবর্তন যে হারে, যেভাবে, যে ভঙ্গিতে ঘটেছে, সেখান থেকে দাঁড়িয়ে আগামী কয়েকদিনের মধ্যে নতুন কিছু ছবি সামনে আসতে চলেছে বোঝার চেষ্টা করছি। 15 জানুয়ারি ঘোষিত খিলাফত এবার ঘুরপথে, সাধারণ নির্বাচনের পরিবর্তে ইসলামিক নির্বাচনের ডাক। ইসলামিক সেনাবাহিনী গঠনের পথে মিনি লাদেনরা, বাংলাদেশ সেনার গোপন নির্দেশ এবার সিএনএর হাতে। আর তাই বোঝার চেষ্টা করছি আজ জিরো আওয়ারে জানাচ্ছি আপনাদের সরাসরি চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন নিউজরুম থেকে, রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল চক্রবর্তী। সত্যজিৎ,
যে সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল কোনো কারণে, রাজাগোপালবাবু যে তথ্যে আমরা আসবো যে ইউনুস শ্যাডো ব্যান প্রসেসের মধ্যে তিনি প্রবেশ করেছেন এবং মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, তিনি একাধিক সোশ্যাল সাইটের শীর্ষ কর্তাদের সঙ্গে তিনি বৈঠকে বসেছেন এবং সেখানে তার যে এই যে বিগত 5-6 মাস ধরে তিনি যে কর্মকাণ্ড চালিয়েছেন সেগুলো যে সমস্ত সোশ্যাল সাইটে আপলোড করা হচ্ছে বা বিভিন্ন যে মিডিয়ার ক্লিপিং, সেগুলোকে কোনোভাবেই শ্যাডো ব্যান করা যায় সেই প্রসেসে তিনি প্রবেশ করার চেষ্টা করছেন। তাকে ফিরতে হবে ইউরোপে বা ইউরোপ ঘনিষ্ঠ কোনো দেশে এবং সেখানে তার ভাবমূর্তি উদ্ধারের তিনি চেষ্টা এই মুহূর্তে অগ্রণী হচ্ছেন এবং এ বিষয়ে তিনি লক্ষ লক্ষ ডলার বাজেট খরচ করেছেন। গোটা বিষয়টা কীভাবে দেখছেন? হ্যাঁ দেখুন, মানে এটা তো পরিষ্কার যে ইউনুস বলার চেষ্টা করছে যে মানে সোশ্যাল সাইটে, এটা আপনি ঠিকই বলেছেন, আমার কাছে প্রচুর সোশ্যাল মিডিয়ার বা আসছে যেখানে বলছে যে যেগুলো এতদিন হয়নি বাংলাদেশে ইউনুস 5 মাসে করে দিয়েছেন, এরকম নানান ধরনের মানে গল্প তৈরি করে তার একটা ন্যারেটিভ তৈরি করে মানে বাংলাদেশের মানুষের কাছে এবং অন্য মানুষদের কাছে ছড়ানোর চেষ্টা হচ্ছে। ইউনুস নিঃসন্দেহে চেষ্টা করছেন যে উনি বিরাট কাজ করেছেন, মানবতার একজন প্রেমী। এই 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 পরিচয়টা দিয়ে উনি বোধহয় আপনারা যেটা বলছেন যে উনি বোধহয় চলে যেতে চাইছেন, কেননা অনেকগুলো ইন্টারভিউতে উনি জানিয়েছেন যে উনি দেশ যেভাবে চলছে তাতে উনি পারছেন না বা ওনার ঠিক সম্মতি নেই। তো বোঝা যাচ্ছে যে কোথাও উনি ব্যর্থতা, যে মৌলবাদের সঙ্গে উনি ভেবেছিলেন যে আপোষ করে চলতে পারবেন, কিন্তু দেখা যাচ্ছে মৌলবাদীরা ওনার ঘাড়ে চেপে বসেছে। সেই জায়গা থেকে উনি বোধহয় বিশেষ কাজ করে উঠতে পারবেন না বা ওনার যে অসুবিধাগুলো আছে সেগুলো পরিষ্কার হচ্ছে। এখন দেখা যাক যে বিষয় আসছে বিশেষ কাজ বলতে ডিপ স্টেটের তরফে যে পলিসি ছিল বলে আমরা জানতে পারছি বিভিন্ন গোয়েন্দা সূত্র অনুসারে, যে উনি বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাইয়ে দেবেন জর্জ সরোস বাইডেন ঘনিষ্ঠদের। সেইটা তিনি মৌলবাদের মোড়কে করতে চেয়েছিলেন বা মৌলবাদী জেহাদের মোড়কে করতে চেয়েছিলেন। যখন ট্রাম্প এই মৌলবাদকে মেনে নিচ্ছেন না, তাহলে তার দ্বিতীয়টি ওপেন হয়ে যাচ্ছে বা পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে সেই পলিসিগত ফেলিওর থেকে কি ইউনুস এখন পালিয়ে যাওয়ার পরিকল্পনা বা ধান্দা করছেন? না দেখুন, ট্রাম্পের কাছে অত সহজ ব্যাপারটা নয়। উনি ট্রাম্প যখন প্রথম নির্বাচিত হতে গিয়েছিলেন তখন উনি ক্লিন্টন ফাউন্ডেশন যেভাবে টাকা দিয়েছিলেন আমরা সবাই জানি। হিলারি ক্লিন্টন সেখানে ছিলেন, বিল ক্লিন্টন সেখানে ছিলেন এবং এটা আমেরিকান বহু প্রেসে এসেছিল এবং ডোনাল্ড ট্রাম্প জিজ্ঞেস করেছিলেন হু ইজ দ্যাট মাই কো-ইন্সিডেন্স পারসন, এবং তার আর কি সে করতে চায়। সেই সময় উনি প্রথম টার্মে ইউনুসের বিরুদ্ধে অ্যাকশন নিতে চাননি। আমরা দেখেছিলাম শেখ হাসিনা কিন্তু ইউনুসের পেছনে ছুটেছিলেন, ইউনুস কিন্তু দেশের বাইরে ঘুরে বেরিয়েছেন। এখন যখন দেশে এসেছেন, এখন এই টার্মে কিন্তু আমার যেটা ধারণা ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউনুসকে বোধহয় টার্গেট করবেন। এখন নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে জর্জ সরোস বা ডিপ স্টেটের মানে নেতৃত্বে যে আমেরিকান সরকার ডেমোক্র্যাটদের সরকার চলছে, তাকে উনি নানানভাবে সাহায্য করেছিলেন। আমরা ভেবেছিলাম হয়তো সেন্ট মার্টিনটা হয়তো দিয়ে দেবে, সেটা দিয়ে উঠতে পারেননি। এটা আরাকান আর্মি হয়তো কেড়ে নেবে। যাই হোক, কি হচ্ছে না হচ্ছে খুব স্পষ্ট নয়, তবে কিন্তু জটিল হয়ে উঠছে। এবং একদম রাজাগোপাল সঙ্গে আছেন আমাদের, একটা বিষয় খুব পরিষ্কার অভিক যে নির্দিষ্টভাবে ট্রাম্প সহজে ছাড়বেন না মোহাম্মদ ইউনুসকে, এটা ইউনুস বুঝে গেছেন। যে কারণে তিনি ম্যানেজারদের মাধ্যমে ভারতীয় বা ভারত বা দিল্লি ঘনিষ্ঠ শিল্পপতিদের ম্যানেজ করার চেষ্টা করছেন এবং একই সঙ্গে সোশ্যাল সাইটে তার সম্পর্কে যে সমস্ত সমালোচনামূলক যে বিভিন্ন আর্টিকেলসগুলো আছে সেগুলো ডিলিট করার চেষ্টা করছেন শ্যাডো ব্যানিংয়ের মাধ্যমে। একেবারে অনেক অনেক ধন্যবাদ চিফ রিপোর্টার সতীশ মুখোপাধ্যায় এবং ধন্যবাদ রাজাগোপাল চক্রবর্তীকে। মাঝে আর 6 দিন 144 ঘন্টা